নমস্কার। যাদবপুরের ঘটনাটা যেদিন ঘটলো সেদিন দুপুর থেকে আমি বসে হাঁ করে টিভি দেখছিলাম, কারণ যাদবপুরের ঘটনাটা সেদিন লাইভ দেখানো হচ্ছিল টিভিতে। এমনিতেই যাদবপুর নিয়ে আমাদের একটু আধিক্যতা আছে আমাদের এবং টিভি চ্যানেলগুলোর, সেখানে একটুখানি ঘটনা ঘটলে বিরাট করে দেখানো হয়। তো এক্ষেত্রে কিন্তু সেটা সাপে বর হয়েছিল, কারণ লাইভ কি ঘটেছে সেটা পরিষ্কার দেখা যাচ্ছিল। তো লাইভ কি দেখলাম, যে ওখানে ওয়েবকো বা তৃণমূলের শিক্ষক সংগঠন, অধ্যাপক সংগঠনের একটা সভা ছিল, অধিবেশন, এবং সেখানে একটা সেমিনার ছিল গৈরিকীকরণের বিরুদ্ধে, শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের বিরুদ্ধে। সেখানে বহু অধ্যাপক এসেছিলেন, ওরা বলছেন 1000-3 আমি বুঝতে পারিনি, 2000-3000 কিছু একটা হবে, তারা বসেছিলেন। এও শোনা গেল যে কোনো ব্রাত্যবাবু আসবেন এবং সেই জন্য ছাত্ররা বিক্ষোভ শুরু করেছে। সে খুব উত্তেজনাকর পরিস্থিতি, সেটা বাইরে করছিলেন তারা। তো এরপর ব্রাত্যবাবু এলেন, এবং কখন এলেন সেটা দেখা গেল না, শোনা গেল তিনি অন্য গেট দিয়ে ঢুকে সভাস্থলে পৌঁছে গেছেন। তো ছাত্ররা বিক্ষোভ দেখাচ্ছিলেন কেন সেটাও বলে নেওয়া উচিত। খুব ন্যায্য কারণেই বিক্ষোভ দেখাচ্ছিলেন। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, 1 এবং 2 হচ্ছে যে স্থায়ী উপাচার্য নিয়োগের দাবিতে। তবে দুটো কারণই খুব যুক্তিসঙ্গত, এবং তাদের শিক্ষামন্ত্রীর উপর ক্ষোভ আছে। যদিও রাজ্যপাল নিয়োগটা কেন শিক্ষামন্ত্রীর আয়ত্তে বোঝা খুব মুশকিল, কিন্তু ছাত্র সংসদ নির্বাচনটা অবশ্যই শিক্ষামন্ত্রীর আয়ত্তাধীন এবং সে নিয়ে ক্ষোভ থাকতেই পারে, এবং বিক্ষোভ দেখানো খুব ন্যায়সঙ্গত। তো এই পর্যন্ত তো একেবারেই ঠিক ছিল, কিন্তু এরপর যেটা শুরু হলো যে সেটা আমি কল্পনায় আনিনি। তো শিক্ষামন্ত্রী সবাই ঢুকে পড়লেন, তখন ছাত্ররা কি করলো, ছাত্ররা একদল ছাত্র, বোধহয় 40-50 হবে, তারা ওই সভাস্থলের ওখানে গিয়ে সেখানে কিছু চেয়ার ভাঙাভাঙি শুরু করলো, ভাঙাভাঙি বা ছোড়াছুড়ি, এগুলো কিন্তু লাইভ টিভিতে দেখা গেছে। 1 এবং 2 তারা সভাস্থলে দাঁড়িয়ে স্লোগানিং শুরু করলো, এবং যেটা আমি দেখিনি, ধাক্কাধাক্কি কিছু হয়েছে দেখেছি। কয়েকজন অধ্যাপক পরে অভিযোগ করেছেন তাদেরকে হেনস্থা করা হয়েছিল। সেই কাকে ঠিক হেনস্থা করা হলো ওই গুতোগুতির মধ্যে লাইভে দেখা সম্ভব নয়, কিন্তু এটা হয়েছে। তো এটা দেখে আমি হতবাক হয়ে যাই, কারণ ছাত্র আন্দোলন বা যে কোনো বিক্ষোভই সবসময় সুশীল পথে চলবে তা তো নয়। তো এই দাবিটা ন্যায়সঙ্গত ছিল, কিন্তু সবসময় সুশীল পথে চলবে না তাও ঠিক। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে একটু আধটু হিংসা হয়, অনেক ক্ষেত্রে ইটপাটকেল ছোড়া হয়, স্লোগানিং তো হয়। ফলে এই নিয়ে কোনো বিস্ময়ের জায়গা নেই, এবং বিক্ষোভটা যে ন্যায়সঙ্গত ছিল না সে কথাও আমি বলছি না, কিন্তু যে জন্য আমি হতবাক হয়ে যাই, যে এর পরেও একটা ন্যূনতম রাজনৈতিক সংস্কৃতির ব্যাপার আছে। যে আমরা বিক্ষোভ দেখাই ঠিকই, সরকারের কাছে গিয়ে বিক্ষোভ দেখাই, মন্ত্রীর কাছে গিয়ে বিক্ষোভ দেখাই, এমনকি বিরোধী দলের লোকজনের কাছে গিয়েও বিক্ষোভ দেখাতে পারি, কিন্তু একটা সংগঠনের সভা যেখানে হচ্ছে সেখানে গিয়ে অন্য আরেক দল বিক্ষোভ দেখালে সেটাকে বলা হয় যে সভা ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা, সেটাকে ঠিক ন্যায়সঙ্গত বিক্ষোভ বলে না। এই ধরুন সিপিএম এর একটা পার্টি সম্মেলন হয়ে গেল ডানকুনিতে কয়েকদিন আগে। তো সে নিয়ে অনেকেই নানা রকম মন্তব্য করেছেন, আমিও কিছু মন্তব্য করেছি, বিশ্লেষণ হয়েছে, কিন্তু পছন্দ হয়নি বলে একদল লোক সেখানে গিয়ে স্লোগান দিয়ে সভাস্থলে ঢুকে পড়ে বিক্ষোভ দেখানোর চেষ্টা করেননি। যদি করতেন, এমনকি ওনাদের দলের বিক্ষুব্ধ লোকেরাও যদি করতেন, সেটাকে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া বলা যেত না, সেটাকে বলা হতো সভা ভণ্ডুল করার চেষ্টা। তো এই রাজনৈতিক সংস্কৃতিটা মোটামুটি ভাবে পশ্চিমবঙ্গে স্বীকৃত, সবাই মেনে চলেন। এবং যাদবপুরের মতো জায়গায় আমি অবাক হয়ে দেখলাম, যারা নিজেদের বামপন্থী বলেন তারা এই সংস্কৃতিটা ধারেন না। তারা যেটা করছিলেন সেটা হলো সভা ভণ্ডুল করার চেষ্টা। এবং ভণ্ডুল করার চেষ্টা কিভাবে, না চেয়ার উল্টে দিয়ে, এমনকি কিছু অধ্যাপককে হেনস্থা করে। অধ্যাপককে হেনস্থা করাটা আমাদের ছাত্র আন্দোলনের মধ্যে কখনো আমার জীবৎকালে আমি দেখেছি বলে মনে করতে পারি না, সেটাও ওখানে দেখা গেল। অন্তত হাতাহাতি চিত্রটা তো দেখা যাচ্ছিল। তো এরপরে যেটা হলো সেটা আরো অকল্পনীয়। তো ব্রাত্যবাবু ওখানে বক্তৃতা দেওয়া শেষ করে ওখানেই বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি নানা বক্তব্য রাখলেন, বললেন পুলিশ ডাকবো না ইত্যাদি। তারপরে বোধহয় উনি কিছু ডেপুটেশন নিলেন, সেটা তখন দেখা যায়নি, পরে একটা ছবি দেখেছি। তারপর উনি ডেপুটেশন নিলেন, তারপর নিয়ে যখন বেরিয়ে এলেন তখন আবার ক্যামেরা তাকে ফলো করলো। দেখা গেল সে এক অদ্ভুত ব্যাপার। ফলো করার আগেই দেখা যাচ্ছিল যে ছাত্ররা ওখানে শিক্ষামন্ত্রীর গাড়ির হাওয়া খুলে দিচ্ছেন। শিক্ষামন্ত্রীর গাড়ির হাওয়া খুলে দিচ্ছেন, তাতে অল্প বিস্তর কিছু চাপড় মারছেন, একটা চটি রেখে দেওয়া হয়েছে, কিছু ভাঙচুরও বোধহয় হয়েছে, কিন্তু ভাঙচুরটা কখন হলো সেটা আমি লাইভ টিভিতে দেখতে পাইনি, ফলে আমি বানিয়ে বলতে পারবো না। কিন্তু গাড়িটা যে চলার অবস্থায় ছিল না এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমি আবারও, আমার যথেষ্ট বয়স হলো, এবং কিন্তু শিক্ষামন্ত্রীকে ছেড়ে দিয়ে তার গাড়ির হাওয়া খুলে দেওয়া, আমি সত্যি কথা বলতে কি গণতান্ত্রিক আন্দোলনের ফর্ম হিসেবে জীবনে এই প্রথম দেখলাম।
তো যাই হোক, তখনই ব্রত্যবাবু এলেন। ব্রত্যবাবু এসে এইসব কাণ্ড দেখে যাবেন কি করে, তিনি ওখানেই বসে রইলেন, প্রেস কনফারেন্স করলেন, অনেকক্ষণ বসেছিল। তিনি 2-4টি কথা বললেন। তার মধ্যে একটা হচ্ছে, হাজার প্ররোচনা দিলেও উনি পুলিশ ডাকবেন না, এক। আর দুই হচ্ছে যে উনি ছাত্রদের বলেছেন যে কথা বলতে চাইলে তারা কথা বলতে পারে, কিন্তু 2-4 জন ছাত্র নাকি কথা বলবে না, 40-50 জন এসে একসঙ্গে কথা বলবে, সেটা তো সম্ভব নয়, উনি বললেন এবং অসহায়ের মতো বসে রইলেন। তো এটা কিন্তু লাইভ টিভিতে পরিষ্কার দেখা গেছে। এবং উনি যে ছাত্রদের জন্য অপেক্ষা করেননি, কথাটা যে পরে বাজারে ছড়াচ্ছে, একেবারেই সত্যি না। ওটা টিভিতে লাইভ দেখা হয়েছে, যারা দেখানো হয়েছে, যারা দেখেছেন তারা জানেন। তো এরপরে অনেকক্ষণ বসে থাকার পরে হয়তো একটা নতুন গাড়ি এলো, সেটা ঠিক কি হলো আমি লাইভ টিভিতে বুঝতে পারিনি। পরে দেখছি যে হ্যাঁ, একটা নতুন গাড়ি এসেছিল এবং ব্রত্যবাবু সেটাই চড়ে চলে গেলেন। তখন তো কিচ্ছু বোঝা যায়নি। এর কিছুক্ষণ পর থেকে শোনা গেল যে ওখানে একজন চোট পেয়েছেন, ব্রত্যবাবুর গাড়ির তে ধাক্কা লেগে কেউ একজন চোট পেয়েছেন। সেটাও লাইভ টিভিতে এলো, তার একটা হালকা ফুটেজ আসছিল। তো খুব বড় কিছু হয়নি, কিন্তু টিভিতে যে আলোচনা হচ্ছিল সেটা কিন্তু এই ধাক্কা লাগা নিয়ে নয়, বরং আলোচনা হচ্ছিল উনি SSKM হাসপাতালে চলে গেছেন। সে নিয়ে আমার মনে আছে যাদের সঙ্গে কথা বলছিলাম, একটু ঠাট্টায় আর কি হলো। কুণাল ঘোষ বলেছেন ব্রাত্য বসুর উপর প্রাণঘাতী হামলা। আমি বললাম যে কই, প্রাণঘাতী হামলা তো কিছু দেখলাম না, যদিও ব্যাপারটা অত্যন্ত অসভ্যতা, কিন্তু প্রাণঘাতী হামলা কিছু দেখিনি। তো এরপর থেকেই হইচই শুরু হয়ে গেল। সমাজ মাধ্যমে একটা ছবি দেখলাম, এই ছবিতে দেখলাম যে একজন ছাত্র গাড়ির নিচে পড়ে আছে এবং ব্রাত্যবাবুর গাড়ি নাকি তাকে পিষে দিয়ে চলে গেছে। তো এরপরে নানা ফুটেজ আসতে শুরু করলো। যে জিনিসটা বোঝা যায়নি সেই জিনিসটা পরে বোঝা গেল যে একটা কিছু ঘটনা ঘটেছে এবং 2জন ছাত্র সত্যি সত্যি আহত হয়েছে। তো এই নিয়ে তারপর ফুটেজ, চুলোচুলি, নানা জিনিসের শেষ। পুষে যাওয়া ছাত্র হাসপাতালে ভর্তি হলেন, আজকে দেখছি তিনি ছাড়াও পেয়েছেন। তো উনি, তার নাম ইন্দ্রানুজ, তিনি কি করে চোট পেলেন? তো এ নিয়ে আকচাকচির কোনো শেষ নেই। তৃণমূল একটা ভিডিও এবং তার অ্যানালিসিস প্রকাশ করে দেখিয়েছে যে এই ছেলেটি ব্রাত্যবাবুর গাড়ির পাদানি থেকে ঝুলছিলেন, পাশে একটা স্কুটারে ধাক্কা লেগে ধপ করে পড়ে গেছেন। তো যে সমস্ত ফুটেজ প্রকাশ করা হয়েছে সেগুলো অতীব চমৎকার দেখা যাচ্ছে, গাড়িতে যাচ্ছে। এগুলো কিন্তু আমি লাইভ টিভিতে দেখিনি, ওখানে বোধহয় মোবাইলে কেউ সংগ্রহ করেছেন। তো গাড়ি যাচ্ছে যখন, পাদানিতে একজন ঝুলে, একজন বনেটের উপর লাফিয়ে উঠেছেন, একজন সামনে থেকে ঠেলে আটকানোর চেষ্টা করছেন, একজন পিছন থেকে লাঠি হাতে তেড়ে নিয়ে যাচ্ছেন। আমি তো দেখে একজন শিক্ষামন্ত্রীর গাড়ি, প্রথমত তার হাওয়া খুলে দেওয়া হয়েছে, আরেকটা গাড়ি এসেছে, সেখানে একদল লোক তেড়ে তেড়ে যাচ্ছেন, বনেটে উঠে লাফাচ্ছেন। বিশ্বের কোনো জায়গায়, আমি আবার বলছি, বিশ্বের কোনো জায়গায়, কোনো জমানায় একজন শিক্ষামন্ত্রীকে যদি এইভাবে আক্রমণ করা হতো, চেষ্টা হতো, আক্রমণ করতেও হবে না, তার চেষ্টা করা হতো, তাহলে অবশ্যই যারা করতো পুলিশ তাদের ধরতো। এখানে কেন ধরেনি সেটা আমি জানি না, সেই প্রসঙ্গে পরে যাব। যাই হোক, যে ভিডিওটা দেখলাম, তৃণমূল যেটা প্রকাশ করেছে তার অ্যানালিসিস, সেখানে পাদানি থেকে একজন স্কুটারে ধাক্কা লেগে পড়ে গেলেন। ওনারা বলছেন স্কুটারে ধাক্কা লেগে, কিন্তু স্কুটারেই ধাক্কা লেগেছে না হোঁচট খেয়েছেন না জার্কিং এ পড়ে গেছেন সেটা খুব পরিষ্কার নয়। এবং তৃণমূলের লোকেরা বলছেন যে ওইটা হচ্ছে ইন্দ্রানুজ। ঠিক এর পাল্টা একটা ভিডিও প্রকাশ করেছে বামরা, তারা বলছেন যে তৃণমূল ভুল লোককে আইডেন্টিফাই করেছে। তারা আরেকটা ছবি দেখাচ্ছেন যে উল্টো দিকে যিনি ঠেলছিলেন, সেটাও দেখা গেল যে গাড়িটা একটু এগোনোর পর তিনিও সম্ভবত কিছু একটা ধাক্কা খেয়ে বা অন্য কোনো কারণে ধপ করে পড়ে গেলেন ঠিক তার উল্টো দিকে। তো যেহেতু দুটো বিবদমান পক্ষ এটা দেখাচ্ছে, ফলে যিনি ইন্দ্রানুজ হন, ডান দিকের জন বা বাঁ দিকের জন, দেখা যাচ্ছে যে তিনি ধপ করে পড়ে গেলেন হয় বাঁ দিকে কিংবা ডান দিকে। ফলে ওই যে ছবিটা সমাজ মাধ্যমে হঠাৎ ভাইরাল হয়ে গেল, সেই ছবিটা সঙ্গে এইগুলোর একেবারেই মিলছে না, এবং ওই ছবিটার কোনো ভিডিও পাওয়া যায়নি। ফলে এইগুলো যখন মিলছে না, তখন ওটা ফেক হওয়ার সম্ভাবনাই বেশি। তো কথাটা হচ্ছে যে তারপরে যারা এই ভিডিওটা, এই ছবি, এখন তো ফেকের রাজত্ব হচ্ছে, সেই আমি সমা বলছি থেকে শুরু করে, তো তারপরেও সমস্ত কিছু জেনে শুনেও যারা এই ভিডিওটা, এই স্টিলটা ছড়িয়েছেন চারদিকে বিন্দুমাত্র যাচাই না করে, তো যারা বানিয়েছেন তো তারা খুব ভালো লোক, যারা বানাবেন বলেই বানিয়েছেন, বহুদিন ধরেই ফেক বানিয়ে চলেছেন। কিন্তু যারা এটাকে ছড়াচ্ছেন বিন্দুমাত্র যাচাই না করে, তাদের সত্যি প্রণাম। তারা শিক্ষিত, উচ্চশিক্ষিত বলেই আমি শুনেছি, কিন্তু সেটা আমি বোঝা যাচ্ছে না যে সেটা কলেজ শিক্ষিত আর নাকি হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির শিক্ষিত। আর যে সমস্ত ছাত্ররা এটা করছেন, যেহেতু গাড়ি চাপা দিয়ে চলে গেছে বলে আমি দেখতে পাচ্ছি না,
ফলে তাদেরকেও আমি খুঁড়ে খুঁড়ে নমস্কার। কারণ আগেই বললাম যে অন্য যে কোনো ব্যবস্থা হলে ছাত্রদের বস্তুত পুলিশ দিয়ে পিন্ডি চটকে দেওয়া হতো। কিন্তু এক্ষেত্রে তারা যেটা করছেন, যে অন্তত এইটুকু মাথায় রাখা দরকার যে এক্ষেত্রে যেটা করছেন সেটা একেবারেই ঠিক করছেন না। কারণ শিক্ষামন্ত্রীর গাড়ি, রাজ্যের হোক কেন্দ্রের হোক, শিক্ষামন্ত্রীর গাড়ি কুম্ভমেলা ট্রেন নয়। সেখানে উঠে ঝাঁপিয়ে পড়লে গাড়ি যদি চলে তাতে নানা রকম দুর্ঘটনা ঘটতে পারে। তো এটা বিক্ষোভের অংশ নয়, বিক্ষোভ ওভাবে দেখানো যায় না। প্রথম থেকে শেষ পর্যন্ত এই গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ যত উচ্চশিক্ষিত, যত এলিট কলেজের লোকরা যখনই দেখান, সেটা সমর্থন করার কোনো জায়গা নেই। এবং যারা করছেন তারা অত্যন্ত ভুল কাজ করছেন, যদিও যে ইস্যুতে বিক্ষোভটা দেখানো হয়েছে সেটা ন্যায়সঙ্গত, আমি আবারও বলবো। এবং শিক্ষামন্ত্রী তিনি একেবারেই সমালোচনার ঊর্ধ্বে নন। তার গাড়ি যদি চাপা নাও দিয়ে থাকে, পরিষ্কার দেখা যাচ্ছে যে গাড়ির চারদিকে 2-4 জন ঝুলছে এবং কেউ কেউ পড়ে যাচ্ছে, ধাক্কা লেগে হোক না লেগে হোক, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। তো কথাটা হচ্ছে যে শিক্ষামন্ত্রী গাড়িতে ছাত্ররা ধাক্কা খাচ্ছেন, এটা বোধহয় পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটলো। এবং ব্রত্যবাবু বারবার জানিয়েছেন যে আমি ক্যাম্পাসে পুলিশ ডাকবো না, প্ররোচনার শিকার হব না। সে খুব ভালো কথা, কিন্তু কথাটা হচ্ছে যে তাহলে তার নিরাপত্তার দায়িত্ব কে নেবেন? তিনি নিজে? তিনি কি সুপারম্যান? তিনি হঠাৎ নিজেকে সুপারম্যান ভাবছেন কেন? যদি নিজের দায়িত্ব নিজে নেন তাহলে শেষ পর্যন্ত দায়িত্ব স্বীকার করুন এবং বলুন আমার দায়িত্ব নিতে আমি পারি না। তা যদি না হয় তাহলে অবশ্যই পুলিশকে নিরাপত্তার দায়িত্ব দিতে হবে। এরকম হাফ হার্টেডলি যা খুশি করে ফেললাম, এভাবে হয় না। তো তিনি বলেছেন যে পুলিশ ডাকবো না। অনেকেই আরো বলছেন যে এতে এতে ওই অন্য একটা ইস্যু তৈরি হয়ে যেত, হতেই পারতো। কিন্তু কথাটা হচ্ছে ওনাকে কেউ পুলিশ ডেকে মারধর করার জন্য পুলিশ ডাকতে বলছে না। ডাকতে বলা হচ্ছে নিজের নিরাপত্তার জন্য। ধরুন ওখানে রাষ্ট্রপতি গেলেন, রাজ্যপাল গেলেন, মুখ্যমন্ত্রী গেলেন, তাদের সঙ্গে কি পুলিশ থাকতো না? এই যে ধরুন স্বপ্নদ্বীপের কেস হচ্ছে, তখন কি তদন্ত করতে পুলিশ যায়নি? পুলিশ গেছে। এরকম পৃথিবীর কোনো আইন নেই যে একটা অপরাধমূলক ঘটনা ঘটলে বা নিরাপত্তা দিতে হলে পুলিশ ঢুকবে না। পুলিশ মারধর করবে না, এটা খুবই জাস্টিফাইড ব্যাপার। মারধর করলে আমি তার বিরুদ্ধে লিখতাম, কিন্তু একজন মন্ত্রীকে নিরাপত্তা দিতে পুলিশ ঢুকবে, এটা ক্যাম্পাসে পুলিশ ঢোকা নয়। স্বপ্নদ্বীপের ঘটনা তদন্ত করতে পুলিশ ঢোকা ক্যাম্পাসে পুলিশ ঢোকা নয়, কারণ ওটা একটা অপরাধের ঘটনা। রাজ্যপাল, মন্ত্রী, রাষ্ট্রপতি এদেরকে নিরাপত্তা দিতে যদি পুলিশ ঢোকে, সেটা পুলিশ ঢুকে অত্যাচার করা নয়, এটা সম্পূর্ণ জাস্টিফাইড ব্যাপার। এটা ওনারা কেন করছেন না, উনি কেন করেননি, সেটা আমার কাছে পরিষ্কার নয়। ফলে এইরকমই একটা হিংটিং ছট নিয়ে পুরো ব্যাপারটা চলছে, সেটা ঠিক কেন তৈরি করা হয়েছে আমার কাছে পরিষ্কার নয়। তো এরপরে আরো মজা হয়েছে যে এরপরে রিপাবলিক টিভি নামক একটা টিভি খুব হইচই করতে শুরু করলো যে এটা হচ্ছে দেশদ্রোহী বানানোর আখড়া। আমি আবারও বলছি, অগণতান্ত্রিক পদ্ধতিতে ওই ধরনের আন্দোলন আমি সমর্থন করি না। কিন্তু তার সঙ্গে আমি এও মনে করি যে মানুষের যে কোনো রকম মত প্রকাশের স্বাধীনতা আছে, আখড়া বলে কিছু হয় না। যদি একটা জায়গার ছাত্রছাত্রীরা ঠিক করে তারা রাষ্ট্রবিরোধী স্লোগান দেবে, তারা দিতে পারে। যদি ঠিক করে তারা রাষ্ট্রের পক্ষে স্লোগান দেবে, দিতে পারে। তারা যে কোনো ধরনের কথাবার্তা বলতে পারে। মত প্রকাশের স্বাধীনতা কিছু আখড়া নয়। মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শুরুর এবং শেষের কথা। এবং সেই কারণেই রিপাবলিক টিভি যে জিহাদি দাবি তুলে চলেছে সেটা একেবারেই সমর্থনযোগ্য না। এবং একই কারণে মত প্রকাশের স্বাধীনতাতে হস্তক্ষেপ করা হচ্ছে বলেই যে ব্রাত্যবাবুর সভায় হামলা করা হয়েছে, ইস্যুটা অত্যন্ত জাস্টিফাইড হওয়া সত্ত্বেও এটা সমর্থন করা যাচ্ছে না। এবং তারপর রাজ্য জুড়ে শুরু হয়েছে নানান রকম হামলা, ওই একই গোলমালের ব্যাপার। এসএফআই এবং ডিএসও নানা জায়গায় নানা পোস্টার টোস্টার লাগানো যাচ্ছে, শোনা যাচ্ছে তৃণমূলের লোকজন গিয়ে তাতে হামলা করছে। আবারও আমাদের যাদবপুর নিয়ে একটু লালাপনা আছে, ফলে বাইরের কি ঘটছে এই নিয়ে আমরা খুব একটা চিন্তিত নেই, কিন্তু ওখানে হামলাগুলো হচ্ছে। তো কথাটা হচ্ছে এই হামলাগুলো একই কারণে নিন্দনীয়। কারণ ব্রাত্যবাবুর সভা করার যতটা অধিকার আছে যাদবপুরে, অন্য কলেজে ব্রাত্যবাবুর বিরুদ্ধে কথা বলার অধিকার ততটাই আছে এসএফআই এবং ডিএসও। এই জায়গাটা হ্যাম্পার করা হচ্ছে এবং সেটাও একই রকম ভাবে গণতন্ত্রের পরিপন্থী। ফলে একটা অদ্ভুত অবস্থায় দাঁড়িয়েছে, যার যেখানে জোর সে সেখানে গণতন্ত্রের পরিপন্থী কাজ করে যাচ্ছে। একমাত্র ব্রাত্যবাবু পুলিশ ডাকবো না বলে একটু গণতন্ত্রের পক্ষে কথা বলার চেষ্টা করছিলেন এবং সেখানেও তিনি এটাকে আওয়াজ তৈরি করে দিয়েছেন। ফলে সব মিলে একটা অদ্ভুত পরিস্থিতি। এখানে আমরা যারা গণতন্ত্রের পক্ষে, আমরা যারা মনে করি যে সমস্ত রকম শর্ত থাক, প্রত্যেককে বলতে দেওয়া হোক এবং এটাই গণতন্ত্রের প্রথম শর্ত, এটাকে রক্ষা করতে হবে, আমাদের তার পক্ষে গলা তোলা উচিত। তো ঘটনা চলছে, এরপরেও চলবে। এই ঘটনা কতদিন গড়াবে জানি না, আমার ধারণা খুব একটা বেশি নয়।
তবে যাদবপুরের ঘটনাটা যেহেতু লাইভ টিভিতে টানা দেখেছি, অনেকেই দেখেননি, কাজে এটা জানিয়ে রাখা আমার কর্তব্য বলে মনে হলো। তো যারা এই ভিডিও দেখলেন সকলকে নমস্কার, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন গুরুচণ্ডালী। ধন্যবাদ।